আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? তা তো আমার জানা নেই। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তাও আমার জানা নেই। তবে কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি বললে হয়তো ভুলই হয়। ভালো আছি এর সংজ্ঞাটাই অনেকটা এলোমেলো হয়ে গেছে। তবে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা বলতেই হয়। কারণ আমরা যখন যেভাবে যে পরিস্থিতিতেই থাকি না কেন, আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণ তার শুকরিয়া আদায় করা উচিত। গত কয়েকটা মাস ধরেই অনেক অনেক খারাপ একটা সময় পার করছি। আর ঈদের পর থেকে তো আমার কাছের মানুষ বা আমার আত্মীয় স্বজনের সাথে একটার পর একটা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন অতি দ্রুতই আমাদের সব কিছু সুন্দর আর স্বাভাবিক করে দেন, সারাক্ষণ এই দোয়াই করি। তো আজও শর্টকাট একটা নাস্তার আয়োজন করেছি। পাউরুটি ডিম দিয়ে ভেজে নিচ্ছি আর কিছু ফল কাটবো। ছেলে মেয়ে দুইজনই মাদ্রাসায় চলে গেছে। সকালের দিকে খাওয়ার অভ্যাস দুইজনের একজনের মধ্যেও নেই। খুব বেশি হলে একটা ডিম বা একটা বিস্কিট এই পর্যন্ত। এটা খুবই একটা খারাপ অভ্যাস, সকালে দেরিতে ঘুম থেকে ওঠা আর দেরিতে খাওয়াটা। আমার মা আমাকে মাঝে মাঝেই এটা নিয়ে বকা দেন যে ছেলে মেয়ে কেমন হলো, সকালে ঘুম থেকে উঠতে চায় না, আবার সকালে কিছু খেতেও চায় না। আবার উদাহরণস্বরূপ কাউকে উল্লেখ করে বলবেন যে ওই বাচ্চারা ঘুম থেকে উঠেই খাবার চায় আর তোর বাচ্চারা কেমন হয়েছে। আগে তো আমার ছেলে স্কুলে ছিল, ক্লাস 4 পর্যন্ত স্কুলে পড়াশোনা করছে। তারপরে হঠাৎই তার মনে হলো সে মাদ্রাসায় পড়বে। তো বেশ কয়েকদিন আমাদেরকে অনুরোধ করার পর তারপর ভাবলাম যেহেতু ও নিজে থেকে মাদ্রাসায় ভর্তি হতে চাইছে, এটা হয়তো আল্লাহরই একটা রহমত। আল্লাহ চাইছেন ও আল্লাহর পথে চলে আসুক। তো আমিও আর না করিনি, ওর বাবাকেও রাজি করিয়েছি। তারপর যেহেতু স্কুলে লং টাইম লেখাপড়া করেছে 3-4 বছর, তো মাদ্রাসার সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। এই কারণে বাড়ির কাছের মাদ্রাসাতেই ওকে ভর্তি করিয়েছি যেন খুব একটা কষ্ট না হয়। তো 2-1 বছর পড়তে পড়তে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ইনশাআল্লাহ দূরে কোথাও ভালো মাদ্রাসা দেখে ওখানে ভর্তি করিয়ে দিব। আর এই মাদ্রাসাটা একদমই আমাদের বাড়ির পাশে, আর আমাদের পারিবারিক মাদ্রাসাও বলা যেতে পারে। কারণ আমার হাজব্যান্ডের চাচা উনি এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করেছেন। আর ছেলে যখন স্কুলে ছিল তখন পড়ার চাপ অনেক অনেক বেশি ছিল, আর প্রত্যেকটা সাবজেক্টে তো সৃজনশীল ছিল। তখন বাংলা সাবজেক্টগুলোতে ও একটু দুর্বল ছিল, লেখা আর কি অনেক টাইম নিত লিখতে। এই কারণে দেখা যেত বাংলা সাবজেক্টগুলোতে পরীক্ষায় খুব একটা ভালো করতে পারতো না। এই কারণে দেখা গেছে কি আমি ওই সাবজেক্টগুলোর উপরে ওকে প্রচুর চাপ দিয়েছি। এছাড়া আমি তখন তো ফ্রি ছিলাম যখন ও ছোট ছিল, তো খুব অল্প বয়সে আমি ওকে পড়া ধরিয়েছি। 3 বছর বয়সে লেখা ধরিয়েছি। এত অল্প বয়সেও পড়ার চাপ ও ওইভাবে নিতে পারেনি। দেখা গেছে কি খুব অল্প বয়স থেকেই পড়াশোনা করতে করতে যখন ওর প্রপার পড়াশোনা করার বয়সটা হয়েছে তখন এসে আর ওর পড়াশোনায় মনোযোগটা নেই। পড়াশোনায় মনোযোগী কেন হয় না এটা নিয়ে আমি কিন্তু ওকে অনেক চাপ দিয়েছি, অনেক মারধরও করেছি, যেটা কিন্তু আমরা অনেকেই করে থাকি আর একদমই ঠিক করি না। এতে হিতে বিপরীতই হয়, কোনো লাভ হয় না। বাচ্চা কাচ্চার মনোযোগ বাড়বে কি আর আরও কমে যায়। পড়াশোনার প্রতি একদমই অনীহা চলে আসে। আমার ছেলের প্রতি আল্লাহ তাআলার হয়তো অশেষ রহমত ছিল যে ওর পড়াশোনা নষ্ট হয়নি। স্কুল থেকে মাদ্রাসায় চলে এসেছে ঠিকই, কিন্তু পড়াশোনা মাশাআল্লাহ অনেক দোয়া মাসালা, তারপর সূরা যখন তিলাওয়াত করে সুন্দর করে যখন মাখরাজগুলো বলে অনেক ভালো লাগে শুনতে। বিশেষ করে হাদিসগুলা প্রায় 30-40টা হাদিস ওর মুখস্থ হয়ে গেছে। তো সেগুলো যখন পড়া ধরি যে বলো তো, যখন অর্থ সহকারে বলে তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। মেয়ের বয়স 5 বছর, তবে ওকে এখনও ভর্তি করিনি। কারণ ছেলেকে দিয়ে আমার শিক্ষা হয়েছে
ছেলেকে খুব ছোট বয়সে পড়াশোনা ধরিয়ে মানে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মেয়ের ব্যাপারে আর সেটা করতে চাচ্ছি না। কিছু কিছু পড়া বাসায় পড়াই, যেগুলো না পড়ালেই নয়, তবে খুব বেশি চাপ দেই না। আর যেহেতু বাসার একদম কাছেই মাদ্রাসা, তো প্রতিদিনই নিজের ইচ্ছে করে যায়, তো বেশিক্ষণ থাকে না, হয়তো একটা দুইটা ক্লাস করে আবার চলে আসে। আবার দেখা যায় বাসায় কিছুক্ষণ থাকে, আবার আমি আবার মাদ্রাসায় যাব। তো এভাবেই কয়েকবার যায় আসে সারাদিনে, ভর্তি করাইনি এখনও। প্রবাদে একটা কথা আছে, ঢুস খেলে হুঁশ হয়। তো আমারও সেই অবস্থায় হয়েছে, ছেলেকে দিয়ে আমি ঢুস খেয়েছি, মেয়েকে নিয়ে আর সেই পরিস্থিতিতে পড়তে চাচ্ছি না। আমরা বেশিরভাগ বাবা মারাই এটাই করি, যে বাচ্চাদের ওপর জোর করে একটা কিছু চাপিয়ে দেই, ওরা কি করতে চায় বা ওদেরকে কোনো স্বাধীনতা দেই না। এই কারণে দেখা যায় কি ওদের মানসিক বিকাশ অনেকটাই বাধাগ্রস্ত হয়। আস্তে আস্তে দুষ্টুমি বাড়ে আর পড়াশোনায় বা ভালো কাজে অমনোযোগী হতে শুরু করে। আমার যেটা মনে হয়, জোর করে কিছু চাপিয়ে না দিয়ে ওই বিষয়গুলোর উপরে যদি ওদেরকে বোঝানো যায়, তাহলে ওরা নিজে থেকেই সেগুলো করার জন্য আগ্রহী হবে। কোনো কিছু জোর করে করা আর মন থেকে করা কখনই এক হয় না, দিন-রাত পার্থক্য থাকবে সেই বিষয়গুলোতে। আমার সন্তানদের দ্বারা আমি যে শিক্ষাটা পেয়েছি বা আমার যেটা মনে হয়, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না এটার মধ্যে কতটুকু সততা আছে বা আমি ঠিকঠাক বলেছি কি না। আমার বাচ্চাদের প্রসঙ্গে বলতে বলতে ভিডিও প্রসঙ্গে কিন্তু কিছুই বলা হলো না। সারাদিনের কাজকর্ম শেষ হয়ে গেল, তো এখন সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম। এই রেসিপির কি নাম আমার আসলে জানা নেই। এটা বেশ কয়েক বছর আগে প্রথম আমি আমার এক ননদের বাসায় খেয়েছিলাম। গরুর মাংস দিয়ে করা হয়েছিল, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছিল। তো এরপর থেকে আমার হাজব্যান্ড প্রায়ই এটা খেতে চান। তো এখন তো আমার হাজব্যান্ডের একটু মানে শরীরটা একটু অসুস্থ, গরুর মাংস খুব একটা খাওয়া ঠিক হবে না, এই কারণে গরুর মাংস দিয়ে না বানিয়ে মুরগির মাংস দিয়ে বানাচ্ছি। ধরা বাঁধা কোনো উপকরণ নেই, নিজের পছন্দ মতো সব কিছুই অ্যাড করে দিতে পারেন। লবণ আর ঝাল ঠিক থাকলে আমার মনে হয় সব খাবারের স্বাদই ভালো হয়। এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তবে আমার হাতে অত সময় নেই, কারণ সন্ধ্যার পরে আমি মুরগিটাকে কেটেছি, তারপর যে মশলা মেখেছি, এখন সবাই খাওয়ার জন্য খুবই ব্যস্ত। তো আমি হয়তো বেশি হলে 5 মিনিট এটাকে ম্যারিনেট করে রাখতে পারবো, তারপরে ভাজা শুরু করে দিতে হবে। শ্যালো ফ্রাই করলেই ভালো লাগে, তো সরিষার তেল দিয়ে আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নিব। গরুর মাংস হলে সময় অনেকটাই বেশি লাগতো, তবে মুরগির মাংস যেহেতু ব্রয়লার এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো খুব একটা সময় লাগবে না, ঢাকনাও দিতে হবে না। গরুর মাংস হলে ঢাকনা দিয়ে তারপরে রান্না করতেও হতো, বা একটু পানি উঠলে সেদ্ধটা ভালো হতো। তো মুরগির মাংসতে পানি ওঠারও প্রয়োজন নেই, উঠতে দেওয়ারও প্রয়োজন নেই, এমনিতেই একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেও হয়ে গেল। গোল্ডেন ব্রাউন হয়ে এরকম একটু পোড়া পোড়া ভাব আসবে, তো এর মধ্যে পছন্দ মতো সস, ধনে পাতা আর আমার হাজব্যান্ড জিরার গুঁড়ার ফ্লেভারটা খুবই পছন্দ করেন, তো আমি আরেকটু উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে তারপর পরিবেশন করছি। তো এই ছিল আজকের আয়োজন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।